জীবনের এই প্রথমবার আমার ছেলে আমার কাছে কিছু চাইলো। এর আগে বন্ধুরা সে আমার কাছে কখনোই কোনো কিছু চায় নাই। এত বড় হয়ে গেছে এখনো পর্যন্ত সে মায়ের কাছে কোনো আবদার করে নাই। এই প্রথমবার আমার কাছে সে দুই হাত জোর করে আমার কাছে এমন একটা জিনিস চাইলো, যে জিনিসটা আমি তাকে দিতে একেবারেই বাধ্য হলাম। না, আমি তাকে কোনোভাবেই না করতে পারি নাই। আমি অনেকভাবেই চেষ্টা করেছিলাম যে অ্যাকচুয়ালি কোনো না কোনোভাবে আমি তাকে না করব। কিন্তু বন্ধুরা, সে এমনভাবে আমার কাছে জিনিসটা চাইলো, আমি তাকে কোনোভাবেই না করতে পারলাম না। আমি অনেক চিন্তা করে দেখলাম আমার ছেলের বউ, সে তো আমার ছেলেটাকে একেবারেই নরকের মধ্যে রেখে গেছে। না দিচ্ছে ওকে আদর, না দিচ্ছে ওকে ভালোবাসা, কোনো কিছুই দিচ্ছে না। ওর শরীরটাও ইদানিং নষ্ট হয়ে যাচ্ছে। অপরদিকে আমার জামাইও তো খুব একটা বেশি ভালো মানুষ না। নেশা পানি সাইপাস খায়, কি সমস্ত করে, মানে আমাদের সংসারটা এখন একটা এলোমেলো হয়ে গেছে। তখন আমার ছেলে আমাকে হাত জোর করে বলতেছে, মা, আজকে থেকে তুমি আর বাবার মার টার কোনো কিছু খাবে না। আমি তোমাকে নিয়ে এক স্বপ্নের দেশে চলে যেতে চাই, যেখানে তোমাকে আমাকে কেউ ডিস্টার্ব করবে না, কেউ বিরক্ত করবে না। মা, আজকে থেকে তুমি আমাকে এই জিনিসটা দিবে, তাহলে আমরা একটা সুখের সংসার করতে পারবো। তো বন্ধুরা, তোমরা যারা যারা অপেক্ষায় ছিলে মা এবং ছেলের মানে নতুন একটা গল্প শোনার জন্য, অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে তোমরা প্রেগনেন্ট গল্প শুনতে চাও। আজকে তোমাদের জন্য একটা দারুণ একটা স্টোরি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের গল্পটা শুনলে তোমাদের অনেক অনেক বেশি মন চাইবে। তো বন্ধুরা, তার আগে বলো আমাকে তোমাদের কাছে কেমন লাগে। হ্যাঁ বন্ধুরা, আশা করি আজকের গল্পটি তোমাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। তাহলে হেডফোন কানে দিয়ে তোমরা সবাই বসে যাও। হ্যাঁ, আমি বলতেছি, আমার নাম মানে এখন বর্তমানে নাজমা। ঠিক আছে, আমার মা বাবা আমাকে সবাই এই নামেই ডাকতো। আর এখন আমার বয়স প্রায় 40 বছর। তোমরা দেখতে পারতেছো বন্ধুরা আমাকে, যে আমার বয়স 40 হলেও আমি কিন্তু একেবারেই ভেঙে পড়ি নাই। আমার শরীর বলো বা আমার স্বাস্থ্য বলো, আমার দেহ বলো, তোমরা একটু ভালো করে যদি আমার দিকে লক্ষ্য করো, দেখো আমি কিন্তু আর 8-10টা মেয়েদের মতো না। বিশেষ করে আমাদের দেশের মেয়েগুলা 40 বা 38 বছর বয়স হলেই তারা দেখবে সবকিছু শরীরের ঝুলে গেছে। হ্যাঁ, অনেকে তো আর দেখতেই মন চায় না, একটু কেমন জানি হয়ে যায়। কিন্তু বন্ধুরা, সেই দিক থেকে আমি কিন্তু অনেকটাই কিউট। হ্যাঁ, অনেকটাই হট দেখতে। এটা আমার কোনো কথা না, এটা তোমরাই আমাকে বলো। যাই হোক বন্ধুরা, যারা তোমরা বয়েস লাইন ড্রামা এই চ্যানেলটিতে নতুন আছো, অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। পুরো গল্পটা শুরু করতেছি। আমি একেবারে প্রথম দিকে যাচ্ছি। আসলে বন্ধুরা, আমি যখন ছোট তখন আমার মা বাবা আমাকে অনেক বেশি ভালোবাসতো। আমি অনার্স পর্যন্ত লেখাপড়া শেষ করেছি। আমার ছোটবেলায় ইচ্ছে ছিল যে আমি আসলে ব্যাংকে চাকরি করব, বা সরকারি কোনো জব করব, অথবা আমি ডাক্তার হব। মানে এটা আমার একটা স্বপ্ন ছিল, বা আমার একটা ইচ্ছা ছিল, তোমরা এটা বলতে পারো আমাকে, সমস্যা নেই। কিন্তু আসলে বন্ধুরা, মানুষের জীবনে সব জিনিস সবসময় কিন্তু মানে পূরণ হয় না। তেমনি মেয়েদের জীবনেও কিন্তু অনেক শখের জিনিস থেকে যায়, তাদেরও কিন্তু সব শখ পূরণ হয় না। কিন্তু আমি অনেক আশা নিয়ে লেখাপড়াটা করেছিলাম অনার্স পর্যন্ত, যে আমি মানে এই ডাক্তার হব অথবা ব্যাংকে যে কোনো একটা চাকরি করব, মানুষের সেবায় নিয়োজিত থাকব। সেই মোতাবেক বড় হচ্ছিলাম। আমার সংসারে আসলে এক প্রকার বলতে গেলে আমার বড় ভাই আছে, আবার আমার বড় বোনও আছে। পরিবারের একেবারে ছোট ছিলাম আমি, যেই কারণে আমার মা বাবা থেকে শুরু করে আমার ভাই বোন আমাকে তারা অনেক বেশি ভালোবাসতো। আমার বাবি বলেন, দুলাভাই বলেন, সবাই মানে পরিবারের প্রত্যেকটা মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসতো। তাদের নিজের চাইতেও বেশি আমাকে তারা অনেক বেশি কেয়ার করত। ঠিক আছে, তো বন্ধুরা, এইভাবে আমার দিনটা চলতে থাকলো। হ্যাঁ, তো হঠাৎ করে আমার বাবার বন্ধুর মানে ছেলে, সে মালয়েশিয়াতে থাকে। আর বিশেষ করে আমাদের সমাজ, যদি কেউ শুনে যে এই মেয়ের বিয়ে হবে প্রবাসীর সঙ্গে বা ছেলে বিদেশে থাকে, আমাদের বা মানে দেশের
মেয়েগুলোর অবস্থা একেবারে বেহাল। মা বাবা চাইলে তো ওদেরকে ফ্রিতেই বিয়ে দিয়ে দেয়, ঠিক আছে, এমন একটা অবস্থা। আমার বাবার বন্ধুর ছেলে হওয়ার কারণে বাবা এই বিয়েটাতে মত দিয়ে ফেলে। আর ছেলেও দেখতে একটু বয়স, যেমন আমার বিয়ের সময় তা আমার বয়স ছিল প্রায় 23 বছরে আমার বয়স হয়েছে। 23 বছরে কিন্তু আমার বিয়ে হয়েছিল। আর তখন আমার হাজব্যান্ডের বয়স ছিল প্রায় 35 বছর। উনি যেহেতু মালয়েশিয়াতে থাকে অনেক দিন যাবৎ, একটু ব্যবসা বাণিজ্য করে মালয়েশিয়াতে, যতটুকু শুনেছি উনি এক্সপোর্ট এবং ইনপুটের বিজনেস করেন মালয়েশিয়াতে। বাংলাদেশ, কলকাতা, তারপর হচ্ছে আদার্স যে কান্ট্রিগুলো আছে সেই দেশ থেকে উনি মানে কাঁচামাল, তারপর হচ্ছে গার্মেন্টসের প্রোডাক্টগুলো, এগুলো ওই দেশে নিয়ে সেল দেন। আবার ওই দেশের যেমন চীনা প্রোডাক্টগুলো বাংলাদেশে বা ইন্ডিয়াতে তিনি সাপ্লাই করেন, ঠিক আছে, আমি যতটুকু শুনেছি। তো আমার মা বাবা যখনই শুনতে পারলো যে তাদের মেয়ে হবে মালয়েশিয়ার একজন প্রবাসী ছেলের সঙ্গে, তখন আমার মা বাবা তো অনেক খুশি, মানে তাদের চোখে মুখে এত খুশি বন্ধুরা, সেইটা আমি তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। মানে তারা আসলে এতটা এতটা বেশি খুশি হয়েছিল। আসলে আমাদের পরিবার বা সমাজ বা সমাজের মানুষ এখনো যদি শুনে যে ছেলে আমেরিকাতে থাকে, ছেলে সৌদি আরবে থাকে, ছেলে লন্ডনে থাকে, দেখবেন তারা কিন্তু বিয়ে দেওয়ার জন্য মেয়েকে একেবারেই উঠে পড়ে লাগে। তো আমার কাহিনীটা কিন্তু সেম, একই একটা কাহিনী, ঠিক আছে। তো আমি আমি আমার বাবাকে বলেছিলাম, বাবা আমি এখন বিয়ে শাদী করব না, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি ডাক্তার হতে চাই অথবা আমি ব্যাংকে চাকরি করতে চাই। আমার বাবা কোনো কিছুই আমার শুনলো না, সে আমাকে ডিরেক্ট বলেই দিল যে তোমার বিয়ে শাদী কোনো কিছু করা লাগবে না, ঠিক আছে, তুমি আমাদের মেয়ে, আমাদের মেয়ের মতো থাকো, দেখো তোমাকে নিয়ে আমরা আমাদের একটা অনেক সুন্দর একটা ভবিষ্যৎ একটা প্ল্যান আছে, ঠিক আছে, তোমাকে ভালো একজন স্বামীর হাতে তুলে দেব, এটা বাবা হিসেবে আমার একটা দায়িত্ব। আর তুমি কি যেন বলেছিলে ডাক্তার হবে, ব্যাংকার হবে, না, তোমাকে কোনো চাকরি বাকরি কোনো কিছুই করতে দেব না। বাবা আমার স্বপ্নে একটা ব্যাঘাত ঘটিয়েই দিল, ঠিক আছে বন্ধুরা। তো তারপর হঠাৎ করে একদিন আমাদের বাড়িতে আমি শুনতে পারলাম আমার মা বলতেছে, এই নাজমা শুনতেছিস, কালকে তোর হবু জামাই আসবে, সঙ্গে তোর শ্বশুর শাশুড়ি, আরো আত্মীয় স্বজন অনেকেই আসবে। শোন মা, তুই কালকে তোর বান্ধবীর এই যে বাজারে যে পার্লারটা আছে ওখান থেকে সেজে আসিস, একটু সুন্দর শান্তর হয়ে থাকিস, হ্যাঁ। আর শোন, তোর বিয়ে হবে বুঝছিস, ওনারা তোকে দেখতে আসবে, একটু ভালোভাবে সেজে থাকিস আর তাদের সঙ্গে একটু ভালোভাবে ব্যবহারটা করিস। আমি আবার একটু দুষ্টু ছিলাম, তো একটু ফাজিল ছিলাম, যেই কারণে আমার আম্মা আব্বু আমাকে নিয়ে একটু ভয় পায় যে আর এই পাত্রপক্ষ আসবে আমাকে দেখতে, আমি আসলে কি করি না করি। হ্যাঁ, তারা আসলে একটু টেনশনে ছিল, বুঝতে পারতেছেন, একটু টেনশনে ছিল, আমি বুঝতে পারতেছি তাদের টেনশনটা। তখন আমি তাদেরকে বললাম, দেখো মা, তোমার যদি বিয়ে করার শখ থাকে তুমি গিয়ে বিয়ে করো, আমি এই ছেলেকে একদমই আমি বিয়ে করব না, আমি এই ছেলেকে বিয়ের জন্য একেবারেই রাজি না। আমার কথা শুনে মা খুব রাগ করলো, সে আমাকে বলল, এই বয়সে তোর যদি বিয়ে না দেয় আর কোন বয়সে বিয়ে দেব, শোন, এত পাকা পাকা না করে, ঠিক আছে, আমি যেটা বলতেছি সেইটা কর। তো মায়ের আদেশ শুনতে হবে, অ্যাকচুয়ালি কোনো কিছু করারও নেই। তখন আমি আমার বান্ধবীকে ফোন করে বললাম কালকে যেন আমি পার্লার থেকে সাজবো, ও যেন একটু সকাল সকাল পার্লারটা খুলে, কারণ মেয়েদের সাজতে একটু সময় লাগে, যদিও আমরা রূপে গুণে অনেক বেশি সুন্দরী, তারপরও আসলে যখন কোনো মেহমান আসবে বা আমরা কোনো মেহমানের বাড়িতে যাব, তখন আমরা একটু সাজগোজ একটু বেশি করি, এটাই স্বাভাবিক বন্ধুরা। তারপর কি করলাম, আমি সাজুগুজু করে আসলাম, সাজুগুজু করে শুনলাম দুপুর 12টা বাজে, আর ঠিক তখনই পাত্রপক্ষ চলে আসলো। ছেলেটা দেখলাম একটু মানে যে আমার হাজবেন্ড হবে তার একটু বয়স বেশি, এটাই সমস্যা। এমনি ঠিকঠাক তিনি কিন্তু একটু সুন্দর, তবে আরেকটা সমস্যা আছে, তিনি যেহেতু বিদেশে বড় হয়েছে, একটু সিগারেট খায়, পাশাপাশি একটু লাল পানিও খায়, যতটুকু শুনতে পারেছি আর কি। তারপর আমি আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে আমি তাদের জন্য নাস্তা বানালাম, নাস্তা বানিয়ে তাদের সামনে আমাকে নিয়ে যেতে হলো।
যেহেতু তারা আমাকে দেখতে এসেছেন, আমি তাদের কাছে গেলাম। যাওয়ার পরে তারা আমাকে দেখে বেশ পছন্দ হলো তাদের। হ্যাঁ, তো আর আমি তো আসলে জামাই বা পাত্রপক্ষকে কোনো কিছু বলার সুযোগ নেই আমার, যেহেতু আমার আম্মা আব্বা তাদেরকে পছন্দ অলরেডি করে ফেলেছেন। এখানে তো আসলে আমার আর কোনো কিছু বলার নেই, বা আমি কোনো কিছু এখানে বলতেও পারবো না, এরকম একটা পরিস্থিতি। আসলে সত্যি কথা বলতে আমি একদমই রাজি ছিলাম না বিয়েটাতে। তারা আমাকে এক প্রকার জোর করে কিন্তু এই বিয়েটা দিয়েছেন। আসলে আমার এখানে কোনো কিছু বলার ছিল না। তো পাত্রপক্ষ কিন্তু তারা বেশ পছন্দ হয়েছে আমাকে আমাকে হ্যাঁ, আমি আসলে মানে এখন আপনারা আমাকে যেমন দেখতেছেন, আমি কিন্তু বিয়ের আগে তেমন আরো অনেক বেশি সুন্দর ছিলাম, গর্জিয়াস ছিলাম। তখন আপনারা দেখলে বন্ধুরা আমাকে, আপনারা তো একদম পাগলই হয়ে যেতেন। এইটুকু গ্যারান্টি তো আমি আপনাদেরকে দিতেই পারতাম। মানে যেই দেখতো সেই কিন্তু এক প্রকার প্রেমেই পড়ে যেত। এইটা খুব এই স্বাভাবিক একটা ব্যাপার ছিল তখন। ঠিক আছে, তখন তারা ওই দিনই নাস্তা বাস্তা সবকিছু খেয়ে দুপুরের খাবার দাবার শেষ করে তারা বিয়ের কথা একদম একেবারেই পাকাপোক্ত করে ফেললো। ঠিক আছে, তো যা কিছু দেওয়া দরকার বা দিবে, মানে এভরিথিং সবকিছু হুম একদম পাকাপোক্ত কিন্তু তারা করেই ফেললো। তো আমার তো আর কোনো কিছু বলার নেই। তারপর বিয়েটাও হয়ে গেল। বিয়েটাও হয়ে গেল। যদি সত্যি কথা বলে বন্ধুরা, আমার এই জামাইকে একেবারেই পছন্দ ছিল না। মানে আমার মনের বিরুদ্ধে গিয়ে, আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে আমাকে কিন্তু এই বিয়েটা করতে হচ্ছে। দ্যাটস ওয়াই, তাছাড়া কোনো কিছুই না। আমার আসলে একদমই এই জামাইকে পছন্দ হচ্ছিল না। মানে দেখতে একটু বয়স্ক, একটু বুড়ো বুড়ো টাইপ, একটু বুড়ো বুড়ো ব্যাপার, মানে আমার একদমই পছন্দ হচ্ছিল না। তাছাড়া উনি প্রচুর পরিমাণে সিগারেট খায়, যেটা আসলে আমার একদমই ভালো লাগে না। মানে উনার এই ব্যাপারটা আমার একেবারে খারাপ লাগে। তো বিয়ের দিন ঠিক বাসর রাতে, যখন রাত 12টা বাজে, উনি কোথা থেকে যেন আসলো। অথচ উনার আসার কথা ছিল আরো আগে। আমি প্রায় 3 ঘন্টা যাবৎ এখানে একা একা বসে আছি ঘুমটা দিয়ে। আর এত বড় একটা ঘুমটা দিয়ে বসে থাকতে থাকতে আমি একেবারে বোর হয়ে যাচ্ছিলাম। উনি এতগুলো সিগারেট খেয়ে আসলেন, আবার সঙ্গে দেখে একটা লাল পানির বোতলও নিয়ে আসলেন। আমি বুঝতে পারতেছি উনি আসলে প্রচন্ড পরিমাণ একজন নেশাখোর মানুষ। এটা বুঝতে আমার কোনো অসুবিধা একদমই হচ্ছিল না। তো আমি ওনাকে বললাম, উনি এসে আমার ঘুমটা খুললো। তারপর উনি আমাকে বলতেছে, বাহ, আমার বউটা তো বেশ মিষ্টি, একেবারে যেন ঠিক চাঁদের মতো। তারপর উনি আমাকে মানে বিভিন্নভাবে কিন্তু ওনার কাছে টেনে নিচ্ছে, আমাকে আদর করতেছে আমাকে। তো কিন্তু ওনার মুখ থেকে বন্ধুরা এত বিশ্রী গন্ধ বের হচ্ছে, যেটা আসলে আমার কাছে অ্যাকচুয়ালি অনেক বেশি খারাপ লাগতেছিল। মানে আমার একেবারেই সহ্য হচ্ছিল না। আর সত্যি কথা বলতে এই ধরনের মানুষ আমার একেবারেই অপছন্দ। মানে এই ধরনের মানুষকে আমি একেবারেই সহ্যই করতে পারি না। তোমাদেরকে কি বলবো বন্ধুরা, মানে আমি আর বলে তোমাদেরকে একদমই বোঝাতে পারতেছি না। সেদিন রাতে আমি যে কতটা আর সহ্য করেছিলাম। তো এক প্রকার উনি আমাকে কোনো কিছু বললেনও না। যে আসলে আছে না যে বাসরাতে মানুষ তো পরিচিত হয়, যে তোমার কি পছন্দ, কেমন আছো, বা কোনো কষ্ট হয়েছে কিনা, মানে একটা আছে না যে একটা জানার বিষয়। আমি সারাটা জীবন যার সঙ্গে মানে বাকি জীবনটা আমি কাটিয়ে দিব, এই মানুষটা কেমন, আমি কি তার ব্যাপারে কোনো খোঁজখবর নিতে পারি না? একটু তো মানুষ পরিচিত হয় না। উনি উনি এসে এই দাপাদাপ কাজ শুরু করে উনি উনার মতো ঘুমিয়ে পড়লেন। তারপর রাত যখন ঠিক 2-3টে বাজে, তখন আমি মনে মনে ভাবলাম, আল্লাহ, এই কোথায় এসে আমি পড়লাম, এই কোন বান্দার হাতে আমি এসে পড়লাম। আসলে আমি আমার জীবনে যতটা জীবন নিয়ে উচ্ছ্বাসিত ছিলাম, আমার মনে হয় সেই উচ্ছ্বাসটা আর হবে না। আমার স্বপ্নগুলো সব নষ্ট হয়ে গেল, স্বপ্নগুলো সব একেবারেই ভেঙে গেল। নিজের স্বপ্ন ইচ্ছা মনে হয় আর কখনোই পূরণ করতে পারবো না। আল্লাহ, এই আমি কার হাতে পড়লাম, আমার জীবনটা কি এখানেই শেষ হয়ে যাবে? এই কথা ভাবতে ভাবতে আমার চোখে একেবারে জল চলে আসলো। নিজের চোখের পানি কোনোভাবেই আমি আটকাতে পারলাম না। আসলে ওই দিন রাতে
আমার খুব কষ্ট হচ্ছিল, খুব কষ্ট হচ্ছিল। সেইটা আমি তোমাদেরকে কখনোই বলে বোঝাতে পারবো না। এত পরিমাণ আমার কষ্ট হচ্ছিল। তারপর আমরা আসলে ভাগ্যে বিশ্বাসী। আমরা সবসময় একটা জিনিস খেয়াল করি যে হয়তো এটা আমার ভাগ্যে ছিল, হয়তো এটা আমার নসিবে ছিল। তারপর আমি এক প্রকার মেনে নিলাম যে ঠিক আছে, হয়তো এটা হওয়ারই ছিল, এটা আমার কপালেই ছিল, আমার ভাগ্যে হয়তো এটা লেখা ছিল। যাক, আল্লাহ যা করেন হয়তো ভালোর জন্যই করে, এটা আমি মেনে নিলাম। তারপর পরের দিন যখন আমার স্বামী আমার সঙ্গে ঘুমাতে আসবে ঠিক তখন আমাকে বলতেছে, নাজমা তুমি তো অনেক সুন্দর, সত্যি কথা তোমার মতো এরকম একজন বউ পেয়ে আমিও ভাগ্যবান। কিন্তু নাজমা, আমাকে যে চলে যেতে হবে মালয়েশিয়ায়, আমি যে আর তোমার সঙ্গে বেশি দিন থাকতে পারবো না। আমি তাকে বললাম, আপনি না থাকলেও আমি আপনার স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকতে চাই। সে আমাকে বলল, আমি তো যেতে এখনো অনেক দিন বাকি, প্রায় 5 মাস থাকবো। ঠিক আছে, কারণ আমি তো আর বিদেশে অন্য কারো চাকরি করি না, আমি তো আমার নিজের চাকরি করি, ব্যবসা করি। মাঝে মধ্যেই আমি আসবো, প্রতি বছরই আমি আসব, কিন্তু এইবার হ্যাঁ টানা তোমাকে 5 মাস সময় দিব, সঙ্গে তোমাকে একটা সন্তান উপহার দিয়ে তারপরেতে আমি যাব, যাতে আমি না থাকলেও তুমি আমার সন্তানের সঙ্গে খেলাধুলা করে সময়টা কাটিয়ে দিতে পারো। তো মানে উনি খারাপ মানুষ, কিন্তু অতটাও না, মোটামুটি একটু ভালো মানুষ। তখন আমি বুঝলাম যে না, উনার ভিতরে নিশ্চয়ই একটা মনুষ্যত্ব আছে। তো বন্ধুরা, এরপর থেকে আমি আমার স্বামীর সঙ্গে একটা বনিবনা একটা আন্ডারস্ট্যান্ডিং কিন্তু হয়ে গেল। আসলে যার সঙ্গে আমাদের বিয়ে হয় ওই মানুষটা যদি খারাপও হয়, একসাথে থাকতে থাকতে এটা কিন্তু এক সময় না এক সময় কিন্তু অ্যাডজাস্ট হয়ে যায়। আমাদেরকে কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু মানিয়ে নিতে হয়। তো আমিও মানিয়ে নিলাম, আর কোনো কিছু করার ছিল না, বা কোনো উপায়ও কিন্তু ছিল না। তো মানিয়ে নিলাম, ঠিক আছে। তো এইভাবে চলতে চলতে হঠাৎ করে উনি একদিন আমাকে বলতেছে, আমার তো একটা ইম্পর্টেন্ট কাজ চলে এসেছে, বাংলাদেশ থেকে অনেকগুলো মাল নিয়ে যেতে হবে বিদেশে, ঠিক আছে। তো উনি চলে গেলেন সেই প্রবাসে, দূর প্রবাসে। কিন্তু একটা জিনিস আমি বেশ ভালোভাবে লক্ষ্য করলাম, উনি আমার সঙ্গে যে কয়েকটা দিনই ছিলেন, মানে আমাকে কিন্তু বেশ আদর দিয়েছেন, যত্ন নিয়েছেন আমার। আসলে স্বামীরা যতই খারাপ হোক, তারা কিন্তু বউয়ের সঙ্গে কখনোই খারাপ আচরণ করে না। আর খারাপ আচরণ করলেও স্বামীকে কিন্তু, স্ত্রীকে কিন্তু যথেষ্ট পরিমাণ আদর ভালোবাসা দেয়। এইটা আসলে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। তবে আমার স্বামী, তার একটু বয়স বেশি, সে একটু হুজুর টাইপ, তার দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজও পড়েন, একটু হুজুর টাইপ। কিন্তু বন্ধুরা, হ্যাঁ উনার কিন্তু ওই জিনিসটা অনেক বেশি, বিশেষ করে শারীরিক ক্ষমতা। মানে আমি অনেক ইয়াং যুবক ছেলেদেরকেই দেখেছি যারা আসলে বিয়ের পরে স্ত্রীকে পুরোপুরি তৃপ্তি দিতে পারে না, বা স্ত্রীকে মিলনে একেবারে পুরোপুরি ব্যর্থ হন। আর এইটার জন্য কিন্তু অনেক স্ত্রীরা কিন্তু স্বামী সংসার ছেড়ে চলে যায়, অনেকে কিন্তু সংসার ভেঙে যায়, বা অনেক কিছু হয়, ঠিক আছে। কিন্তু সেদিক থেকে আমার স্বামী কিন্তু আমাকে অনেক বেশি স্যাটিসফাইড করেছে। না, আমি ইমপ্রেসড, আমি খুশি। তো আমার কোল আলো করে আসলে আমার সন্তান এসেছিল, আমার ছেলে হয়েছে, তার নাম হচ্ছে রবিন। রবিন আমার ছেলের নাম রেখেছি, ওর বাবাই রেখেছে রবিন। কিন্তু বন্ধুরা, এখন আমার স্বামী বিদেশে যেন আরো বেশি মানে দীর্ঘ হয়ে গেছেন। আর বিশেষ করে আমি তোমাদেরকে বলেছিলাম ভিডিও শুরুতে একেবারে, যে আমার ছেলে আমার কাছে একটা জিনিস আবদার করতেছে। ইদানিং আমার আমার স্বামী একটু পাগল হয়ে গেছে, মানে আগের মতো এখন আর ব্যবহার করে না। একেবারে তার মানে ব্যবহার ভাষা শুনলে আপনারা নিজেই প্রশ্নবিদ্ধ করবেন। আর আমি যতটুকু শুনেছি, তিনি সম্প্রতি মালয়েশিয়াতে একজনকে বিয়ে করেছেন নতুন। ওনার সঙ্গে ব্যবসায়িক খাতের ছিল, সম্পর্ক ছিল, ফ্রেন্ডস বলতে পারেন বা কলিগস বলতে পারেন। সেইখান থেকে ব্যবসায়িক খাতিরে কিন্তু তাদের একটা প্রেম হয়, প্রেম থেকে ভালোবাসা হয়।
অথচ তার যে বউ আছে, ছেলে আছে, তিনি কোনো কিছু চিন্তা না করে আরেকটা বিয়ে করলেন। তিনি আরেকটা বিয়ে করার পরে তার কিন্তু মন মাইন্ড একদমই সেট আপ হয়ে গেছে। মানে আমার প্রতি এখন আর তার আগের মতো ভালোবাসা নেই। আমার ছেলের সঙ্গেও তার এখন আর আগের মতো সম্পর্ক নেই। ঠিক আছে, যদিও মাঝে মধ্যে সে দেশে আসে, দেশে আসলে আমাকে বকাঝকা করে খুব কুৎসিত ভাষায়, মানে যাকে বলে একেবারে খারাপ ভাষায় আমাকে গালিগালাজ করে, আমাকে প্রচুর পরিমাণে বন্ধুরা মারধর করে। আসলে কি বলবো, মানে এখন তার আর সেই আগের মানুষটা নেই, একেবারে চেঞ্জ হয়ে গেছে। আর আমার ছেলে তো এখন অনেক বড় হয়ে গেছে, তার 5 বছর বয়স। সে আসলে ছোটবেলায় থেকে দেখতেছে তার বাবা তাকে কখনো আদর করে না, কুলে নিয়ে কোনো কিছু তাকে ডাকে না, আর তার মায়ের সঙ্গে তার বাবা দুর্ব্যবহার করে। এটা দেখে দেখে ছেলে অনেকটা অভ্যস্ত হয়ে পড়েছে। আমার ছেলে যত বড় হচ্ছে তত যেন এগুলো সে শিখতেছে। একদিন আমাকে বলতেছে, মা তুমি কি এমন কাজ করেছো যে বাবা তোমাকে প্রতিদিন এভাবে মারে? আর বাবা এইরকম মানুষ কেন? সে কি আমাদেরকে পারে না একটু ভালোবাসতে? আমার সঙ্গেও দেখা সাক্ষাৎ করে না, কথাবার্তা বলে না, টাকা পয়সা দেয় না। মা, বাবারা তো পৃথিবীতে এরকম হয় না, এরকম হলো কেন তিনি? আসলে বন্ধুরা, আমি আর পারতেছি না। কি বলবো, আমি আমার স্বামীর অত্যাচারে একেবারে পাগল হয়ে যাচ্ছিলাম। মানে তার অত্যাচার আমার কাছে একেবারে আর সহ্য হচ্ছিল না। আসলে আমি আর পারতেছিলাম না। তখন আমার মা বাবার কাছে আমি আমার ঘটনাগুলো বলে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে ফেলি। না, এই স্বামী সংসার করা আমার পক্ষে অন্তত আর সম্ভব হচ্ছিল না। তখন আমি আমার সন্তান রবিনকে নিয়ে, আমার ছেলে রবিনকে নিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে আসি, ওর বাড়ি থেকে। আর তখন আমার ছেলে অনেক বড় হয়ে যায়। ঠিক আছে, তার প্রায় 15-16 বছর বয়স হয়ে গেছে। একদিন হঠাৎ করে আমার একজন ক্লাসমেট, আমার ফ্রেন্ড বলতে পারেন, সে আমার সঙ্গে ইন্টারে পড়াশোনা করেছিল। ও আসলে যখন আমি কলেজে পড়তাম আমাকে অনেক বেশি পছন্দ করত। তখন থেকে আমার পিছনে গুড়গুড় করত, অনেক বেশি ভালোবাসতো বলতে পারেন। ও আমাকে একদিন বলতেছে, আরে নাজমা, তুমি শুনলাম তোমার স্বামীর সঙ্গে নাকি ডিভোর্স হয়ে গেছে, তা কি ব্যাপার? ও আমার ফোন নাম্বারটা চাইলো। আসলে ও আমার ফ্রেন্ড, তো কলেজ ফ্রেন্ড, একটু ভালো সম্পর্কর সঙ্গে আমার। ও আমাকে কলেজ লাইফে অনেক বেশি হেল্প করেছে, যেই কারণে ওকে আমি মানা করতে পারি নাই। আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। আর এখন তো আমি বিবাহিত নারী, এক বাচ্চার মা। ও তো আমাকে প্রেমের অফার টফারও কোনো কিছু করবে না, ফোন নাম্বার দিলেই বাকি আর না দিলেই বাকি। ওকে ফোন নাম্বারটা দিলাম। ও একদিন আমাকে মিট করতে বলল, ওর বাসা নাকি ফাঁকা, ও আমাকে আমাকে নিয়ে নাকি একটা পার্টি দিবে। আমি তো তখন বললাম, এই আমার ছেলে জানতে পারলে মাইন্ড করবে। ও আমাকে বলতেছে, আরে না, মাইন্ড করবে না, তুমি আসো। আমি ওকে বললাম, ঠিক আছে, আমি তোমাকে 2 ঘন্টার বেশি দিতে পারবো না। তো একদিন আমি আমার ছেলের চোখ ফাঁকি দিয়ে আমি ওর বাসায় চলে যাই। যাওয়ার পরে বন্ধুরা, ও আমাকে পার্টি বলার নাম করে ও সেদিন ওর বাসাতে ইচ্ছে মতো আমাকে সেদিন উপভোগ করেছিল, ইচ্ছে মতো সেদিন আমাকে খেয়েছিল। ও আমাকে বলেছিল সেদিন রুমের ভিতর দরজা আটকে দিয়ে, মানে কোনো শব্দ হবে না, কোনো কথা হবে না, ও ডিরেক্ট আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। আমি ওর এমন ব্যবহার দেখে রীতিমতো অবাক হয়ে যাই। আমি তখন ওকে বললাম, কিরে রাসেল, তুই না আমার ফ্রেন্ড, তুই এগুলো কি করতেছিস আমার সঙ্গে? তখন ও আমাকে বলতেছে, নাজমা, তুই যখন কলেজে পড়তিস আমার সঙ্গে, জানিস তোকে আমি কতটা পছন্দ করতাম। হ্যাঁ, তোকে এতটাই এতটাই বেশি ভালোবেসেছিলাম যে আসলে তোকে ছাড়া আমি কোনো কিছুই বুঝতাম না। কিন্তু তুই তো আমাকে কোনোদিন পাত্তাও দিতি না। আমি এই সবসময় তোর পিছন পিছন গুড়গুড় করতাম, কিন্তু তুই আমাকে কোনো কিছুই বলতি না। আসলে বন্ধুরা, আমি তো বললাম যে আমার বাবা মা আমাকে সবসময় চাপ দিত, যেই কারণে আমার আসলে রিলেশন বা প্রেম ভালোবাসা ওই ধরনের কোনো কিছু আমার মাথায় একদমই ছিল না। কিন্তু ও আমাকে পার্টি দেওয়ার নাম করে আমাকে গিফট দিবে, সারপ্রাইজ দিবে। হ্যাঁ, আমিও ভাবলাম যে ক্লাসমেট, কিন্তু বন্ধুরা, ওর ফ্ল্যাট বাসাতে আমাকে নিয়ে গিয়ে ও আমার সঙ্গে যেই অত্যাচারটা করলো, ও আমাকে বলতেছে, তুই যদি আমাকে এই জিনিসটা আজকে না দিস, দেখ বাহিরে আমার 4-5 জন বন্ধু আছে, ঠিক আছে, আমি সবাইকে দিয়ে তোকে আজকে খাওয়াবো, আর যদি আমাকে দিয়ে দিস তাহলে ওদেরকে আর দিব না।
আসলে বন্ধুরা, 4-5টা ছেলে যদি একসঙ্গে আমার সঙ্গে এই কাজগুলো করে, আমি আসলে বাঁচতে পারবো না, সমাজে মুখ দেখাতে পারবো না। আমাকে পরোটার মতো চিড়ে চিড়ে খাবে। তখন আমি তোকে বললাম, রাসেলকে বললাম, ঠিক আছে, তুই যেহেতু আমার কলেজ ফ্রেন্ড, আমার বন্ধু, নে, ঠিক আছে, আজকে তোর সময়, যা, সবকিছু নিয়ে নে আমার। তারপর বন্ধুরা, ওর ইচ্ছে মতো আমাকে, মানে 2 ঘন্টা কথা বলে আমাকে প্রায় 8 ঘন্টা একটা রুমের ভিতরে বন্দি করে ইচ্ছে মতো আমাকে, মানে যা করার সব করে নিয়েছে। আর সত্যি কথা বলতে আমারও অনেক বেশি ভালো লাগতেছিল, কারণ অনেক দিন যাবৎ আমার স্বামীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। তার বিয়ে হওয়ার পরে আমি আসলে কখনো আর শারীরিক মিলন করি নাই। আসলে আমারও মন চাচ্ছিল। শুরুর দিকে আমি একটু জানালা করেছিলাম, আমি অনেক বাধা দিয়েছিলাম, কিন্তু শেষ পর্যায়ে এসে আমি ওকে আর বাধা দিই নাই। আমি ওকে কোনোভাবে নিষেধ করতে পারি নাই। ঠিক আছে, এক প্রকার বলা চলে যে ওর প্রতি, মানে তখন আর আমি নিষেধ করতে পারি নাই। ও এক প্রকার আমাকে আদর করতে করতে তখন আমি নিজেকে মানিয়ে নিয়েছি। তখন আমি ওকে বললাম, ঠিক আছে, দে, আরো বেশি করে দে, জুড়ে জুড়ে দে। তোর মতো ছেলে আমাকে কিছুই করতে পারবি না। তো এক প্রকার নিজেকে মেনে নিলাম যে আসলে আমার হাজবেন্ড যদি আমাকে ছেড়ে আর একটা ছেলের সঙ্গে এই সমস্ত বিয়ে করতে পারে আরেকটা মেয়েকে, তাহলে আমি কেন পারবো না? আর জীবন তো একটাই, একটা জীবন চলে গেলে তো আর সেই জীবনটা আসবে না। তখন আমিও মজা লুটে নিলাম। আসলে এইভাবে আমি প্রতিদিনই বেরিয়ে যেতাম ওর ফ্ল্যাটে। একদিন আমার ছেলে আমাকে দেখে ফেলে। আমার ছেলে, মানে আমাকে সন্দেহ করা শুরু করে। আমার ছেলে আমাকে বলে, আম্মু, তুমি প্রতিদিন এই সকালবেলা কই যাও, আবার বিকালবেলা চলে আসো? তখন আমি ওকে বললাম, আমি একটা নতুন চাকরি নিয়েছি রে, একটা জব নিয়েছি, একটা পার্লারে আমাকে যেতে হয়। তখন আমার ছেলে আমাকে বলতেছে, মা, আমাদের এত টাকা পয়সা রেখে তোমাকে কেন চাকরি করতে হবে? আমার ছেলে কোনোভাবে বিশ্বাস করতে চাইল না। সে আমাকে বলল আমি যেন চাকরিটা না করি। কিন্তু বন্ধুরা, আ, আমি তো কোনো চাকরি বাকরি কোনো কিছুই করি না। আমি আসলে ওর কাছে বন্দি। ও আসলে আমাকে ভিডিও করে রেখেছে। তাছাড়া আমারও তো মন চায় এই কাজগুলো করি, তাই না? আসলে একজন বিবাহিত নারী যখন একটা পুরুষের সাথ পায়, সে কোনোভাবেই ওই পুরুষটাকে, মানে ছাড়া থাকতে পারে না। সে কোনোভাবেই শারীরিক মিলন ছাড়া তার থাকা সম্ভব না। আর যেই মেয়ে বা যেই নারী একা একা থাকে, কোনো পুরুষের কাছে যায় না, সে নিশ্চিত হয়তো বেগুন, না হলে গাজর, না হলে শশা, কোনো কিছু তো অবশ্যই ব্যবহার করে। কারণ একা একা থাকা কোনোভাবেই পসিবল না। যেই নারী একবার মিলনের স্বাদ পেয়েছে, সে কোনোভাবেই একা থাকতে পারে না, ইম্পসিবল। আপনারা যে যাই বলুন, আমি অন্তত অ্যাটলিস্ট মেনে নিব না। ঠিক আছে? তো আমার ছেলে আমাকে সন্দেহ করা শুরু করে দিছে। সে একদিন আমার পিছন পিছন আমাকে ফলো করে, মানে রাসেলের বাসা পর্যন্ত চলে এসেছে, এবং সে এসে দেখে আমি এই সমস্ত কাজ করতেছি। আমার ছেলের কাছে আমি ধরা পড়ে গেলাম। এখন আসলে আমি কি করব, আমি কোনো কিছু বুঝতেছি না। তখন আমার ছেলে আমাকে বলতেছে, ছি মা, তুমি এই কাজগুলো করো? হ্যাঁ, আর এই জন্যই আমার বাবা তোমাকে এতটা দূরে ঠেলে দিয়েছিল? কোনো না কোনো কারণ আছে। আসলে এক হাতে তালি কখনোই বাজে না। মা, তোমার এটা আমি কখনোই মেনে নিতে পারলাম না। আমার আজকে খুব বেশি কষ্ট হচ্ছে তোমাকে মা বলতে। তুমি এটা কি করলে? তখন আমি ওকে বললাম, দেখ বাবা, তুই আসলে আমাকে যেমনটা ভাবতেছিস আসলে তেমনটা না। ঠিক আছে, সবকিছু তোর চোখের ভুল। তোর বাবা আমার সঙ্গে কিন্তু অনেক খারাপ ব্যবহার করত। বিনিময়ে আমি তো তার সাথে কখনোই কোনো কিছু করি নাই। দেখ, সে আমার উপর অত্যাচার করত। কিন্তু বাবা, রবিন, হ্যাঁ, আমি হতে পারি তোর মা, তুই হতে পারিস আমার ছেলে, কিন্তু তুই একটা জিনিস ভুলে যাস না, দিন শেষে আমি একজন নারী মানুষ, আমি একজন মহিলা, একজন বিবাহিত নারী। আমারও আসলে একটা শরীর বলতে একটা জিনিস আছে। ঠিক আছে, আমারও শরীরের ক্ষুধা আছে। আমি একটা মানুষ, আমি কোনো রোবট না। আমি একা একা থাকতে পারি না, আমারও কষ্ট হয়, আমারও হৃদয় বলে কোনো কিছু আছে।
আমি যখন আমার ছেলেকে এই কথাগুলো বললাম তখন আমার ছেলে বলতেছে, মা তাই বলে তুমি এই রাস্তায় নেমে আসবে, এই কাজ করবে? মা অনেক উপায় আছে, অনেক উপায় আছে, তাই বলে তুমি, ছি, তোমাকে মা বলতে আমার লজ্জা হচ্ছে। এই কথা বলে আমার ছেলে দরজাটা বন্ধ করে দিয়ে সে চলে গেল। এখন আমরা তো আমার বাপের বাড়িতে থাকি, আমার ছেলের নানার বাড়ি। সে আমার সঙ্গে গত 1 সপ্তাহ ধরে আমার ছেলে আমার সঙ্গে কথাই বলে না। কথা বলবে বড় কথা, সে আমার মুখটা পর্যন্ত দেখে না, আমার চেহারাটাই দেখে না। একদিন ঠিক রাত 12টা বাজে, ঠিক রাত 12টায় আমি ঠিক ওর রুমে গেলাম, গিয়ে দেখলাম আমার ছেলে মোবাইলে এমন একটা জিনিস দেখতেছে বন্ধুরা, যেটা আমি তোমাদেরকে এখন কিভাবে যে বলি, আমার আসলে খুব লজ্জা হচ্ছে যে আমি তোমাদেরকে কিভাবে কি করে এই কথাগুলো বলি। সত্যি কথা বলতে আমার খুবই খুবই লজ্জা হচ্ছে। ঠিক আছে, আমি বাসায় গিয়ে দেখি ও মোবাইলে ভিডিও দেখতেছে। হ্যাঁ, এই কম্পিউটারে, ওর বাসায় একটা ল্যাপটপ আছে, সেই ল্যাপটপে ভিডিও দেখতেছে। কি ভিডিও দেখতেছে? পর্ন ভিডিও দেখতেছে। ওই যে সানি লিওন, মিয়া খলিফা না কি যেন বলে, এই সমস্ত ভিডিও দেখতেছে মোবাইলে। এবং এই ওর কানে হেডফোন, ঠিক আছে, ওর কানে হেডফোন থাকার কারণে আমি যে ওর রুমে প্রবেশ করেছি, আমি যে ওর রুমের দরজাটা খুলে ঢুকে গিয়েছি, ও আমাকে একেবারেই শুনতে পারে নাই, দেখতেও পারে নাই আমাকে। আমি গিয়ে ওর পাশে গিয়ে বসলাম, দেখলাম আমার ছেলের কোনো খবরই নেই, সে এই দুনিয়াতেই নেই। সে যে ভিডিও দেখতেছে তো দেখতেছে, দেখতেছে তো দেখতেছে। ওর পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে কোনো দিক দিয়ে ওর কোনো খবর নেই। বাপরে বাপ, কি ভয়ঙ্কর ভিডিও বন্ধুরা! আমি আমার নিজের ছেলেকে এমন অবস্থায় দেখে আমি লজ্জা পেয়ে গেলাম, একেবারে লজ্জা পেয়ে গেলাম যে এটা আমি কি দেখতেছি। আমার ছেলে তলে তলে এত দূর চলে এসেছে, না, অত বড় হয়ে গেছে, ওকে তো বিয়ে দিতে হবে। আমাকে 1 সপ্তাহ আগে শাসিয়ে আসলো আরেকজনের বাসায়, আর নিজে এগুলো দেখতেছে। হ্যাঁ, আচ্ছা, তখন আমি ল্যাপটপে হাত দিয়ে ভিডিওটাকে অফ করে দিলাম। তখন সে আমাকে দেখে তাড়াতাড়ি ভিডিওটা বন্ধ করলো। সে আমাকে দেখেই বলতেছে, আরে মা, তুমি এখানে, তুমি কখন আসলে? আমি তখন আমার ছেলে রবিনকে বললাম, বাহ রবিন, কি ব্যাপার রবিন সাহেব, তলে তলে আপনি এত দূর চলে এসেছেন? হ্যাঁ, কবে থেকে চলছে এইসব? ভালো ভালো, আপনি অনেক মহান, অনেক দূর এগিয়ে যাবেন। তখন আমার ছেলে আমাকে বলতেছে, মা কি করব বলো, বয়স তো আর কম হলো না, এই বয়সে যদি এইসব টুকটাক ভিডিও টিডিও যদি একটু না দেখি, কোন বয়সে দেখবো? মা, তুমি আমার রুমে চলে আসলে একবার আমাকে বলবে না, নক করে আসবে না? তখন আমি তাকে বললাম, কি করে নক করব বলো? তুমি 1 সপ্তাহ ধরে আমার চেহারা দেখতেছো না, কথাই বলতেছো না আমার সঙ্গে, আমি কি খুব বড় একটা পাপ কাজ করে ফেললাম? এটা কি আমার ভুল ছিল, অপরাধ? তখন সে আমাকে বলতেছে, মা তুমি যেটা করেছো একদমই ঠিক করো নাই। তখন আমি তাকে বললাম, শরীরের চাহিদা মেটাতে মানুষ কত কিছু করে, আমি তো তেমন কোনো কিছু করলাম না। তখন আমার ছেলে আমাকে ডিরেক্ট অফার করে বসলো, মা আজকে থেকে তুমি ওই আঙ্কেলটার কাছে আর যাবে না। হ্যাঁ, আজকে থেকে মা আমি তোমাকে সুখ দিব। মা, আমরা কি পারি না এই সমস্ত কাজ করতে? মা, তোমারও তো এইটা লাগে, আমারও তো লাগে, আমরা কি পারি না? তখন আমি তাকে বললাম, হ্যাঁ, তলে তলে এত দূর চলে এসেছো, এত বড় হয়ে গেছো, এখন তুমি আমাকে ডিরেক্ট অফার করে বসেছো। আসলে বন্ধুরা কি বলবো বলেন, এখনকার ছেলে মেয়েরা ওই গুগল ক্রোম বাজারে ওয়েবসাইটে বিভিন্ন ভিডিও টিডিও দেখে, ওই কম্পিউটার দোকান থেকে এই সমস্ত বাজে ভিডিও এনে দেখে তাদের মাথা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এখন সে কি বলতেছে তার মাথায় কাজ করতেছে না। আমি তাকে বলতেছি, তুমি ভিডিও দেখে তোমার মাথায় হ্যাং হয়ে গেছে, তোমার মাথা নষ্ট হয়ে গেছে, তুমি কাকে কি বলতেছো, তোমার মনে হয় মাথা কোনোভাবে কাজ করতেছে না।
তুমি এখন ঘুমাও, তোমার এখন ঘুমের প্রয়োজন। কালকে সকাল হলে ঠিক আছে, তখন তুমি আমাকে সুস্থ ঠান্ডা মাথায় বইলো কি বলতে চাও। তখন সে আমাকে বলতেছে, মা আমি সুস্থ আছি, আমি একদম স্বাভাবিক আছি, ঠিক আছে, আর আমি খুব ঠান্ডা মাথায় আছি। যদি তুমি রাজি থাকো তুমি আমাকে বলো, আর না হলে সেটাও তুমি আমাকে বলে দাও, আমি তোমাকে আর ডিস্টার্ব করবো না মা। আসলে কি বলবো বন্ধুরা, আমি আসলে কোনো কিছু বুঝতে পারতেছিলাম না। তাই বলে মানে ছেলের সঙ্গে না শারীরিক আসলে একটা ক্ষুধা আছে সবারই, সবাই চায় এই জিনিসটা পেতে, কিন্তু তাই বলে আমাদের যে সম্পর্ক এখন এটা আসলে আমি আসলে কি বলবো না বলবো আমি কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না। আমি কোনো কিছু না বলে আমি ওর রুম থেকে ডিরেক্ট বের হয়ে চলে গেলাম। গিয়ে আমি আমার রুমে মানে শুয়ে শুয়ে ভাবতেছি যে আমার ছেলে রবিন এই সমস্ত ভিডিও দেখে, তাহলে তো ও হাত দিয়ে এই কাজটা করবে, আর হাত দিয়ে করলে তো ওর এটা নষ্ট হয়ে যাবে। ভবিষ্যতে যদি ওকে আমি বিয়ে শাদী দেই, ওর তো বউ থাকবে না, সত্যি ওর বউ থাকবে না, তখনও কি যে করব ওকে নিয়ে, মানে কোনো কিছু ভাবতেছি না। তো আমি চিন্তা করলাম যে না, এইভাবে চলবে না, ওকে একটা বিয়ে দেই। তারপর বন্ধুরা আমি ওর কাছে অনুমতি নিয়ে ওকে একটা বিয়ে দিলাম, তাড়াতাড়ি একটা মেয়ে দেখলাম। আসলে তাড়াহুড়া করলে ভালো মেয়ে বা ভালো পাত্র পাত্রী কোনো কিছুই পাওয়া যায় না, আর আমি বড্ড তাড়াহুড়ো করেছিলাম। তখন ওর জন্য একটা পাত্রী দেখলাম, মেয়েটা অনেক সুন্দর, তবে এখনকার মেয়ে তো মডার্ন মেয়ে, একটু টিকটক মিকটক দেখে আর কি, ঠিক আছে, একটু টিকটক উকটুক দেখে, একটু মানে অন্য লেভেলের একটু মেয়েটা আর কি। তো যাই হোক, শেষ পর্যন্ত ওর জন্য একটা মেয়ে দেখলাম। তো ওর বিয়ের ডেট সবকিছু ফাইনাল। হ্যাঁ, শুনলাম মেয়েটা নাকি অন্য আরেকটা ছেলের সঙ্গে অ্যাফেয়ার করে। তো ওর মা বাবা রাজি, বিয়ে দিতে চাইলো। তো ওকে আর কোনো কিছু বললাম না। কিছুদিন যেতে না যেতেই বিয়ের আমার ছেলের সঙ্গে ওই মেয়েটার প্রতিদিনই খুঁটি না খুঁটি মানে কোনো না কোনোভাবে তাদের ঝগড়া লেগেই থাকে। আসলে বিয়ে দিলাম ছেলেটাকে একটু সুখের আশায়, একটু শান্তির আশায়, যেন সে সুখে থাকে বা শান্তিতে থাকে। কিন্তু আমার মনে হয় আমি আমার ছেলেটাকে বিয়ে দিয়ে সবচেয়ে বড় একটা ভুল কাজ করেছি, মানে আমি এই জীবনে। আসলে আমার ছেলেকে আমি বিয়ে দিয়েছিলাম সুখের আশায়, কিন্তু যতটুকু দেখতে পারতেছি সে তো সুখে নাই, বউর সঙ্গে প্রতিদিনই ঝগড়া করতেছে। আর মেয়েটাও একটু কেমন যেন, ঠিক আছে, টিকটক মিকটক করে, হ্যাঁ, একটু একটু আর বিশেষ করে শহরের মেয়েগুলা একটু মডার্ন, হ্যাঁ, আসলে স্বামীর এই দুঃখ কষ্ট তারা কোনো কিছুই আসলে বুঝতে চায় না। হ্যাঁ, তো তখন ওর বউটা চলে গেল। একদিন ও আমাকে বলতেছে, মা তুমি দেখলে তো, হ্যাঁ, বাবাও তোমাকে ছেড়ে চলে গেল, বাবা তোমার সঙ্গে কম অন্যায় অত্যাচার করে নাই, তোমাকে অনেক কষ্ট দিয়েছে, তুমি অনেক কিছু সহ্য করেছ, এখন তুমি বলো মা, এখন আমরা কি করব, এখন আমাদের কি বা করার আছে। তখন আমি ওকে বললাম কি আর করব, কপালে যা আছে তাই তো হবে। তো ও আমাকে বলল, মা আমার বউ তো চলে গেছে, এদিকে বাবাও তোমাকে ছেড়ে চলে গেছে, তুমিও তো একা আর আমিও তো একা, এইভাবে আর কতদিন মা, চলো না আমরা আসলে নিজেরাই একটা কিছু করি। তখন আমি ওকে বললাম আমরা নিজেরা কি করব। আসলে ছেলের এমন কথা আমি কোনোভাবেই ফেরাতে পারলাম না, ঠিক আছে। তখন আমি আসলে এক প্রকার রাজি হয়ে গেলাম। তো শেষমেশ ছেলেটাকে বিয়ে দিয়েছিলাম যেন ও সংসার করে একটু ভালো থাকে, যাতে এই সমস্ত খারাপ ভিডিও টিডিও না দেখে। কিন্তু শেষ মুহূর্তে আমার কাছে মনে হয়েছে বিয়ে দিয়ে আমি ওর জীবনটাকে আরো বেশি নষ্ট করে ফেলেছি। তখন বন্ধুরা আমার কাছে আর কোনো উপায় ছিল না। তখন ও আসলে আমার কাছে যে জিনিসটা চাইছিল বা ওর যে দাবি ছিল যে আমি যেন ওকে একটু সুখ দেই, আর মানে বিশেষ করে আমি যেন ওকে একটু শান্তি দেই, ও তো আমার কাছে এই জিনিসটাই চাইছিল। তো যাই হোক, ওকে আমি সেই জিনিসটা দিব, কারণ ওর বাবা আমার কাছে নেই, ছেলেটাও এখন একা হয়ে গেছে।
বিয়ে করে আসলে বউ সুখটুকু পায় নাই, আদর করতে পারে নাই। ঠিক আছে, তো বন্ধুরা, আমি আসলে আমার ছেলেকে তখন একদমই আর না করতে পারি নাই। এক একদমই আমি আর তাকে নিষেধ করতে পারি নাই। আমি এক প্রকার তার কথাতে রাজি হয়ে গেলাম। ঠিক আছে, তখন আমি একদমই তাকে আর কোনোভাবেই অ্যাভয়েড করতে পারি নাই। তো এইভাবেই চলতেছে। তো আজকের স্টোরিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি তোমরা নতুন আরো কোনো ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো। আর যারা তোমরা ভয়েস লাইন ড্রামা এই চ্যানেলের সঙ্গে আছো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে আজকের এই সংলাপটি তোমাদের কাছে কেমন লাগলো। আর আমি আশা করি যে তোমরা যারা যারা মানে ভয়েস লাইন ড্রামা ইউটিউব চ্যানেলটি দেখবে অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। এটা মানে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।